আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাদের সাথে আজকের আয়োজনে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে একটা বাণিজ্যিক সম্পর্ক, সেটা দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু সবাই জানেন। তবে যেটি বলার বিষয় সেটি হচ্ছে আজ থেকে বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ হবে, অর্থাৎ নতুন করে 20% শুল্ক যোগ হয়েছে। আগের ছিল 15%, সেটা মিলে 35% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা এসেছে এবং এটা আজ থেকেই কার্যকর হবে। এতে করে বাংলাদেশের রপ্তানি এবং জনশক্তি কীরকম চাপে পড়তে পারে এবং এই বাস্তবতায় আমরা বিশ্লেষণ করতে চাই এই সিদ্ধান্তের পেছনের কূটনৈতিক ইঙ্গিত, অর্থনীতিতে সম্ভাব্য ধাক্কা এবং আমাদের কী করণীয়। এই নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আজকে নির্ধারণ করেছি ট্রাম্পের শুল্ক সংকট কি আসলে কাটলো, এবং এই নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের যে এই যে সর্বমোট 35% শুল্ক, সেটা আসলে কিভাবে বাংলাদেশের রপ্তানি খাতে প্রভাব ফেলবে, বিশেষ করে যদি একটু আমি বলি যে জনগণের ওপরের কেমন প্রভাব পড়বে, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর কতটা ভয়াবহ হতে পারে এর প্রভাব। দেখুন, আমি যদি প্রথমে শুরু করি, সেটা হচ্ছে যে যে দ্রব্যটা আমরা রপ্তানি করি, আরএমজির কথা, কাপড়ের কথা বলছি, সেই কাপড়ের দ্রব্যটার নেচার হচ্ছে স্বাভাবিক একটা দ্রব্য। আর স্বাভাবিক দ্রব্য মানে হচ্ছে পৃথিবী যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে তার ডিমান্ডও বাড়তে থাকবে। অতএব যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি ভালো হতে থাকে, অতএব কাপড়ের চাহিদা এটা বাড়তেই থাকবে, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমরা যদি মাল্টি ফাইবার এগ্রিমেন্টের কথা চিন্তা করি, তখন কিন্তু একই প্রবলেম উদ্ভূত হয়েছিল যে এই এগ্রিমেন্ট আমরা যে জিরো সুবিধা পেতাম, সেটা যদি উঠে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আরএমজি ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে, অনেক কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি বললাম, দ্রব্যের নেচারটা নির্ধারণ করে তার অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে কিনা, কোনো একটা নির্দিষ্ট দেশের বাজারে টিকে থাকবে কিনা, সেই হিসাবে কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে যে এমএফএ মাল্টিফাইবার এগ্রিমেন্ট সেই 2000 দিকে, আরো 20 বছর আগের কথা, তখনই কিন্তু আমাদের বাজার ধীর গতিতে প্রবৃদ্ধি, সাময়িক একটা ধাক্কা খেলেও কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। একইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা যদি রপ্তানির চিত্রটা দেখি, তাহলে সেই রপ্তানির চিত্রটা আমরা এই যে বিগত 6 মাসের কথা আপনারা হয়তো পত্রপত্রিকা বিভিন্ন উৎসেও জানবেন যে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি, যেখানে অন এন অ্যাভারেজ 10 থেকে 12%, ঠিক বিগত 6 মাসে, অর্থাৎ এই 2025-এর প্রথম 6 মাস যদি পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করেন, যুক্তরাষ্ট্রে এর প্রবৃদ্ধি হচ্ছে 25%। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের অতিরিক্ত যে 20%, তার সাথে 15.7% প্রকৃতপক্ষে এই যে 35.7%-এর কারণে কতটুকু প্রভাব পড়বে। প্রথমত, আমি সময়টাকে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসাবে দেখতে চাই। আমরা যদি স্বল্প মেয়াদী চিন্তা করি, কোন দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে হঠাৎ করে জনগণ, আমি মনে করি ভোক্তারা একটু থমকে যায়। তার মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে একই পরিমাণ খরচ করবে কি করবে না, কিংবা বেশি খরচ করবে কিনা আগের সমান চাহিদার জন্য, তখন একটা সিদ্ধান্তহীনতায় ভুগে। আর যে কারণে প্রথম অবস্থায় কিছু অর্ডার কমতে পারে, এটা হচ্ছে আমাদের জন্য আশঙ্কা রয়েছে যে কিছু অর্ডার কমবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা যেহেতু আমরা জিওপলিটিক্স এর সাথে সম্পৃক্ত, অতএব গ্লোবাল ট্রেডটা যেহেতু একটা দেশ আরেকটা দেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হয়, সেই জায়গাটাই যদি বিশ্লেষণ করেন, তাহলে যতটুকু আসলে দাম বাড়ার কারণে কমবে, ঠিক ততটুকু বাংলাদেশের ফেভারে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। কারণ আমরা যদি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসাবে চিন্তা করি, তাহলে প্রথমেই ভিয়েতনামের কথা আসে। কিন্তু প্রকৃতপক্ষে এই যুক্তরাষ্ট্রের ট্রাম্প ট্যারিফের যুদ্ধটা যদি দেখেন, সেটা চীনকে কেন্দ্র করে। ইভেন আপনি যদি ভারতের সাথে বর্তমানে যে যুদ্ধটা চলছে, সেটাও কিন্তু সেই চীন এবং রাশিয়াকে কেন্দ্র করে, যে রাশিয়া থেকে ভারত যদি অতিরিক্ত আনে তাহলে আরো 20%। তার মানে হচ্ছে এখন ভারতের উপর 50%, যেটা নিয়ে কিন্তু ভারত সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে যে তারা জনগণের স্বার্থে, নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তার স্বার্থে যা করা দরকার তারা করবে। এখন প্রশ্ন, আমি কেন প্রসঙ্গটা আনলাম যে বাংলাদেশের রপ্তানি কমবে না, মূলত দুটো কারণে। প্রথমত হচ্ছে যে চীনের সাথে যে ট্যারিফ 35% এবং তার পরবর্তীতে যোগ করেন, সেটা দিয়ে বাংলাদেশ চীন থেকে অনেক অর্ডার সুইচ করেছে, এবং বাংলাদেশে বিগত
বিগত যদি 6 মাসের কথা চিন্তা করেন, 25% যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির প্রবৃদ্ধি, সেটা কিন্তু মূলত হয়েছে এই অর্ডার শিফটের কারণেই। কারণ চায়না থেকে যে পরিমাণ যুক্তরাষ্ট্র আমদানি করত, তার কিছু অংশ কিন্তু এখন তারা বাংলাদেশে অর্ডার আসছে, বাংলাদেশ এখন রপ্তানি করতে সক্ষম হয়েছে। ঠিক একইভাবে ভারত এই বাজারটায় আরএমজির জগতে প্রবেশ করেছে পরে, কিন্তু এখন কিন্তু তাদের যে প্রবৃদ্ধি, তারা কিন্তু প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাজার হারানোর সংখ্যা বেশি থাকে হচ্ছে ভারত যদি এই বাজারটায় শক্তিশালী ভূমিকা এবং আরো প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে নেয়। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে, যে সুযোগ মানে কম্পিটিটিভনেস এর দিক থেকে আমরা বলবো যে বাংলাদেশের সক্ষমতার জায়গাটা ট্যারিফ বাড়া সত্ত্বেও আমি বলবো যে আরো বেশি সক্ষম, যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রপ্তানিকে আমার মনে হয় যে ধরে থাকবে। আচ্ছা, অর্থাৎ আপনি যেটা বলছেন যে বাংলাদেশের বাজার হারানোর সম্ভাবনা কম দেখছেন। একটু জানতে চাইবো যে বাংলাদেশ যত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তার 86% বেশি হলো তৈরি পোশাক। একটু বলবেন যে গার্মেন্টস সহ প্রধান প্রধান রপ্তানি খাত কোনটি সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে, বা আপনি কি মনে করছেন আসলেই কি ঝুঁকির মুখে রয়েছে কিনা? দেখেন, বাংলাদেশে যে আমরা যদি ডাইভার্সিফিকেশনের কথা বলি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করাটা যে জরুরি, সেটা শুধু যুক্তরাষ্ট্রের বাজার দেখলেও হয়। বাংলাদেশের যে সম্পূর্ণ যে পরিমাণ এক্সপোর্ট করে তার ফিগার যদি দেখেন, সেটাও 80%-এর বেশি। এ থেকে স্পষ্ট যে আমরা এক ঝুড়িতে রাখছি, সব এক ঝুড়ি থেকে যায় হচ্ছে, যে কারণে এটা যদি কোনো কারণে ক্ষত দেখা দেয়, তাহলে আঘাতটা আমাদের বেশি আসে। অতএব সেই জায়গা থেকে আমাদের বৈচিত্র্য আনা দরকার, রপ্তানিতে বৈচিত্র্যকরণ প্রয়োজন। সেটা এখন যদি অন্যান্য খাতের কথা চিন্তা করেন, প্রথমতই আমাদের মাথায় আসে যে আমরা যদি চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি করি, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে আগে যে ট্যারিফ ছিল তার তুলনায় কিন্তু কিছুটা কম। কিন্তু সেই জায়গায় যদি অতিরিক্ত যে 20% রয়েছে সেটা যদি যুক্ত করেন, তাহলে কিন্তু এই বাজারটা কিন্তু একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাজারটাও কি তাহলে তুলনামূলক একটা অবস্থান করে নিতে পারে কিনা যুক্তরাষ্ট্রের বাজারে, সেটাও কিন্তু দেখার বিষয়। যেটা প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই প্রতিযোগিতার ভিতরেও আপনার কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিন্তু একইভাবে প্রতিযোগী রাষ্ট্রের কথাগুলা যদি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলি, এই প্রতিযোগিতার ভিতরে বাণিজ্যিক কূটনীতি যদি যুক্তরাষ্ট্রের সাথে থাকে, যুক্তরাষ্ট্র যেহেতু একাই একটা বড় বাজার, অতএব সেই ক্ষেত্রে কিন্তু এইগুলা ইম্পোজিশনস অফ হাই ট্যারিফ, যে অনেক ট্যারিফ বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি একটা সুযোগের সন্ধান আমরা করতে পারি। আমরা আমাদের আসলে আরো কিছু জানার আছে, ব্যবসায়ীদের উৎপাদন খরচ এবং মজুরিতে কোন রকম চাপ পড়বে কিনা, এই অতিরিক্ত যে 20% শুল্ক আরোপ করা হয়েছে, আরো কিছু জানার আছে। আসলে আমাদের হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতির সময় হয়েছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কথা বলছিলাম ট্রাম্পের শুল্ক সংকট কি কাটলো কিনা। কথা বলছিলাম অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকীর সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তিনি। স্যার, একটু এবার জানতে চাইবো যে ট্রাম্পের যে এই যে নতুন শুল্ক আরোপের বিষয়টি, এতে করে কি বাণিজ্য যুদ্ধ আরও বাড়ছে বলে কি আপনি মনে করছেন? এখন তো অনেক দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করতে ব্যস্ত হয়ে পড়েছে যাতে করে শুল্ক কমানো কিংবা বাদ দেওয়া যায়। ট্রাম্প এখানে মনে করছেন যে আমেরিকাকে বাকি দুনিয়া ঠিক মতো বাণিজ্যের সুযোগ দিচ্ছে না। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা আপনার কি মনে হয়? জি, সুন্দর প্রশ্ন। যেটা হচ্ছে যে আমি যদি সহজভাবে বলি, ধরেন আপনি একজন উৎপাদক, এখন আপনার উৎপাদিত পণ্যের উপর
শুল্ক বাড়িয়ে জিনিসটার দাম বাড়ানো হয়েছে। তো জিনিসের দাম যখন বাড়ে তখন স্বাভাবিকভাবেই মানুষের পণ্যটা ভোগ করার প্রবণতা কমে যায়। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে এই ঘটনাটা ঘটবে, দ্যাটস ট্রু। এখন কথা হচ্ছে যে বিশ্ব বাজারে যে গ্লোবালি যে ট্যারিফ যদি বসানো হয়, এটা বেসিক্যালি কস্ট অফ প্রোডাকশন হিসাবে বিবেচনা করা হয়, যে উৎপাদনের খরচ। এনি কাইন্ড অফ ট্যাক্স যদি প্রডিউসারের পার্সপেক্টিভে চিন্তা করেন, তাহলে সেই ট্যাক্সিং সবসময় উৎপাদনের ক্ষেত্রে একটা ঋণাত্মক হিসাবে কাজ করে। এখন সেই ঋণাত্মক মানে হচ্ছে গ্লোবাল প্রোডাকশনের উপরে এক ধরনের নেগেটিভ প্রভাব পড়বে। সেটা কিন্তু তাত্ত্বিক দিক থেকে এবং বাস্তবেও যদি আপনি নিজেকে দিয়েও চিন্তা করেন তাহলে সেই সত্যতা পাবেন। সেজন্যই কিন্তু বিশ্বে যদি বলেন আইএমএফ এর কথা, অন্যান্য যারা ফোরকাস্ট করে ডব্লিউটিও এর কথা, তাদের যদি প্রেডিকশন এবং ফোরকাস্টিং দেখেন গ্লোবাল ট্রেডের, তাহলে কিন্তু বলা হচ্ছে যে ঋণাত্মক একটা প্রভাব পড়বে। 1% ট্রেড হয়তো প্রথম অবস্থায় কমবে, পরবর্তীতে এখনো অবজার্ভ করতেছে ডব্লিউটিও, তারা হিসাব নিকাশ করছে। তবে স্পষ্টভাবে বলি, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের উপর এটা একটা বড় ধরনের আঘাত, যে কারণে সার্বিকভাবে আমরা যদি গ্লোবাল ওয়ার্ল্ড জিডিপির কথা চিন্তা করি, ওয়ার্ল্ড জিডিপির প্রবৃদ্ধির কথা চিন্তা করি, তার উপরে একটা আঘাত। আর যে কোনো আঘাত আমরা শক হিসাবে বিবেচনা করি, যে শকটা প্রকৃতপক্ষে ঋণাত্মক ভূমিকা রাখবে। একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও এখন কথা হচ্ছে যে সমস্ত যখন ভালো কোনো খারাপ কিছু হয়, যেমন আমরা বলি মূল্যস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়, কিন্তু মূল্যস্ফীতি যখন পড়ানো হয় তখন আমরা কিন্তু আবার একই কথা বলি, ইট ইজ নট নেসেসারিলি ব্যাড ফর এভরিওয়ান। এটা সবার জন্য ক্ষতিকর তা না, কেউ এর মধ্যেই বিজনেস করে নেয়, প্রফিট করে নেয়। তার মানেই হচ্ছে এই বিশ্বযুদ্ধটাও, যুদ্ধে আপনি সার্বিকভাবে ক্ষতি বলতে পারেন, কিন্তু কারো লাভ হবে এবং হয়তো বা মেজরিটির ক্ষতি হবে। এবং এই লাভের জায়গাটা বাংলাদেশের, আমি বলছি যে সেই জায়গায় একটা সুযোগ তৈরি হয়েছে। কি জন্য সুযোগ তৈরি হয়েছে? আপনি যদি চিন্তা করেন যে আপনি চীন একটা বৃহৎ মার্কেট এবং ভারত ইন্ডিয়া একটা আরো বড় একটা মার্কেট, দুটোর জনসংখ্যা যদি তুলনা করেন তাহলে পৃথিবীর অর্ধেকের কাছাকাছি কম। সেই মার্কেটটা যদি আঘাতপ্রাপ্ত হয়, ইনক্লুডিং রাশিয়া, তার মানে হচ্ছে বেশি আঘাতপ্রাপ্ত হবে কে? সেই জায়গা থেকে ডাইভার্ট হবে কোনো কিছু, ডাইভার্ট মানে অন্যদিকে চলে আসবে। সেই উপচে পড়া জায়গাটায় বাংলাদেশ একটা সুযোগ নিতে পারবে বলে আমি মনে করি। এবং সেটা যে শুধু আরএমজির সেক্টর হবে বিষয়টা তা নয়, আরএমজি ছাড়াও আমাদের যে পটেনশিয়াল সেক্টর গুলা রয়েছে, যেমন আমরা পাটের বাজারটাকে, ইন্ডিয়ার কিন্তু পাটের বাজারটা অনেক বড়, ঠিক চীন গ্লোবাল প্রোডাকশনে 0.003% জুট উৎপাদন করে, কিন্তু যদি গ্লোবাল মার্কেটে তার অংশ দেখেন অনেক বড় পাটের। অতএব সেই জায়গাটাই কিন্তু আমরা একটা বড় সুযোগ, এই যুদ্ধের মধ্যেও, ট্রেড ওয়ারের মধ্যেও একটা বড় সুযোগ কিন্তু আমরা করে নিতে পারি। এখন নির্ভর করবে হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের যে অবস্থা, সেই অবস্থাটাকে আমাদের দাঁড় করানোর জন্য প্রকৃত ব্যবসায়ী রয়েছে কিনা। আমি কেন প্রকৃত ব্যবসায়ী বললাম? কারণ বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট লুটেরা, যারা ব্যাংক লুট করে খায় এবং তারা ইন্ডাস্ট্রির নামে প্রোডাকশন না করে বরং দেশটাকে লুট করে। সেই জন্য বলছি, সত্যিকারের ব্যবসায়ী ট্রু কস্টে যা হয় সেটা রিফ্লেক্ট করে তারা কিন্তু বাণিজ্য করার, উৎপাদন করে বাণিজ্য করার একটা সুযোগ তৈরি হয়েছে। আপনি যেটা বলতে চাইছেন যে বাণিজ্যটা আমাদের জন্য প্রতিযোগিতামূলক হতে পারে বা আমাদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে যদি ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা পরিচালনা করেন, অথবা যদি কোনো সুযোগ তারা না নিয়ে থাকেন। এবার একটু জানতে চাইবো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কোন সব দেশকে টার্গেট করছেন? বিশেষজ্ঞরা তো এমনটি বলছেন যে যেসব দেশের সঙ্গে চীনের ভালো ব্যবসায়িক সম্পর্ক আছে তাদেরকেই ট্রাম্প টার্গেট করছেন। আপনার কাছে কি মনে হয় এই বিষয়টাকে, এবং কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শুল্ক আরোপের ফলে? দেখুন, বাংলাদেশকে যদি ধরেন, ভৌগোলিক অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা মানে হচ্ছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সাথে একটা গভীর সম্পর্ক করে একটা জায়গা করে নিতে, এই জায়গা থেকে ইম্পর্টেন্স। আবার যদি গ্লোবাল ট্রেডের দিকে চিন্তা করেন তাহলে বাংলাদেশ কিন্তু নেগলিজিবল ট্রেড ইভেন উইথ ভিয়েতনাম।
যেখানে ভিয়েতনামের সারপ্লাস আপনি যদি দেখেন তাহলে 118 থেকে 123, $123 বিলিয়ন মতো, আর আমার দেশের সারপ্লাস হয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য থেকে 6 বিলিয়নের মতো। আমি জাস্ট উল্লেখ করলাম এই জন্যই, এই গ্লোবাল ট্রেডের দিক থেকে বাংলাদেশ আসলে কতটুকু বাণিজ্য রক্ষা করবে চীনের সাথে, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বরং অন্যান্য সুযোগ সুবিধাদি নেয়া এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধাদি দেয়া, যে কারণে বাংলাদেশকে যতটুকু কমাতে পেরেছে ঠিক ইন্ডিয়া কিন্তু ততটুকু কমাতে পারেনি। কারণ আপনি যদি গ্লোবাল ট্রেডের দিক থেকে চিন্তা করেন, একইভাবে রাষ্ট্রের সম্পর্কের দিক থেকে চিন্তা করেন রাশিয়ার সাথে প্লাস চীনের সাথে, এখন এই সমস্ত জায়গায় আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন একটা ক্ষুদ্র অর্থনীতি হই, আমি অতি ক্ষুদ্র বলবো না, আমরা মাঝামাঝি একটা অর্থনীতি হই, এবং যুক্তরাষ্ট্রের সাথে টোটাল ভলিউমে যে খুব বেশি বড় তা না, মাত্র $8 বিলিয়ন। এখন এই সমস্ত $8 বিলিয়ন আসলে প্রকৃতপক্ষে এই সব সুযোগে 16 বিলিয়ন হয়ে যেতে পারে যদি আমরা সত্যিকারের রোলটা প্লে করতে পারি। রোলটা প্লে মানে হচ্ছে ধরেন চীনের সাথে আমার সম্পর্কটা খুব বেশি কমানো যাবে না, আবার খুব বেশি বাড়ানো যাবে না, তখন হয়তো যুক্তরাষ্ট্রের বাজারটা থাকবে। এখন এই বেসিক্যালি এই ধরনের সম্পর্কগুলা রাষ্ট্র কিভাবে কতটুকু রাখবে সেটা কিন্তু রাজনৈতিক বিচক্ষণতা, দক্ষতা এবং কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করে। কারণ আমাদের ইম্পোর্ট যদি, একটা জিনিস আমি শুধু পয়েন্টটা উল্লেখ করি, একটা হচ্ছে চীনের সাথে সম্পর্ক রাখতেই হবে, কারণ হচ্ছে আমাদের ইম্পোর্টটা অনেক ইম্পোর্ট, গুরুত্বপূর্ণ ইম্পোর্ট, যেটা হচ্ছে আমি মেডিসিনের কথা বলি, সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়া এবং চায়নার সাথে রিলেটেড। আমরা কিছুই করতে পারি না। আরেক একটা বিষয় যেটা বলতে চাই যে আমরা কি কূটনৈতিক সম্পর্কটা আরো ভালো করলে বা আরো জোরদার করলে কি আমাদের এই শুল্কটা আমরা আরো কমিয়ে আনতে পারতাম? আমরা যদি অর্থ উপদেষ্টার কথা গত কালকে অথবা তার পরশুদিন দেখেন, তাহলে হয়তো স্পষ্ট একটা ইঙ্গিত রয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে হয়তো আমাদের বাণিজ্যিক কূটনীতিক তৎপরতা যদি চালিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বা আরেকটু নিচের দিকে। কারণ আপনি দেখবেন 10, 15, 19, তারপরে 20 স্ল্যাব, 20-এর পরে আরেকটা স্ল্যাব, কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো, আপনি কিন্তু 20% যে ইন্ডিকেশন সেটা কিন্তু বলে দেয় যে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্র যেসব সম্পর্ক চায় না। তার মানে হচ্ছে চায়না বলতে হচ্ছে চীনের সাথে সম্পর্ক চায় না, প্লাস হচ্ছে ভারতের সাথেও কিন্তু ভালো সম্পর্ক এখন থাকলেও সেটাকে মূল্যায়ন করছে না, কিন্তু রাশিয়ার সম্পর্কটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে। অতএব সেই ক্ষেত্রে এটা স্পষ্ট যে বাংলাদেশের 20% ইন্ডিকেট করে যে আমাদের সম্পর্ক চীনের সাথে রয়েছে এবং গভীর সম্পর্ক রয়েছে বলেই এখনো 20%, না হয় হয়তো আরেকটু কমানোর সুযোগ থাকতো, এবং সেই সুযোগটা হয়তো ভবিষ্যতে এখনো রয়েছে যদি বাংলাদেশ তৎপরতা চালিয়ে যায় হয়তো। জি 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 স্যার, একদম শেষ সময় আমরা চলে এসেছি। শেষ একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট করে একটু জানতে চাইবো যে সরকারকে আসলে এখন কি রকমের রপ্তানি সহায়তা প্যাকেজ ঘোষণা করা উচিত বা আদৌ করা উচিত কিনা, আমরা একটু ছোট করে জানতে চাইবো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোনো ধরনের রপ্তানি সহায়ক ভূমিকা সরকারের নেওয়া উচিত না, বরং সরকার কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীদেরকে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ট্রাম্পের শুল্ক সংকট কি আসলে কাটলো, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজকে অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।